2019 সালের অক্টোবর মাসে বাংলাদেশের শিক্ষাঙ্গনের মধ্যে সবচেয়ে নৃশংসতম একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বুয়েটের হলে আবরার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভারত বিরোধিতার একটা পোস্ট দেওয়ার কারণে তাকে গেস্ট রুমে ডেকে নৃশংসভাবে হত্যা করা হয়। যেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ যখন দানা বাঁধে, সরকার বাধ্য হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয় এবং সেখানে 25 জনকে মামলা দেওয়া হয়, যার 20 জনকে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ সরকার, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই 25 জন আসামিকে তাদের যেন মামলার সাজা না হয় সেজন্য তাদের পক্ষে দাঁড়িয়ে যান শিশির মনির, সাবেক শিবির সভাপতি। গুপ্ত অবস্থায় এখন আমরা জানি সে শিবিরের সভাপতি ছিল। 7 জন আসামির পক্ষে দাঁড়ায় শিশির মনির যে তাদেরকে এই সাজা মাফ করে দিতে হবে। কেন শিশির মনির দাঁড়িয়েছিলেন 7 জনের আবরার হত্যাকাণ্ডের মামলা থেকে সাজা প্রাপ্তদেরকে তার পক্ষে আইনি লড়াই করার জন্য, সেটি একটি বড় প্রশ্ন। আবরার হত্যাকাণ্ডের ঘটনার পরে তার পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের রাজনীতি একরকম থাকেনি। আজকে যখন শেখ হাসিনার পলায়ন হলো, সেই পলায়নের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতি, আওয়ামী বিরোধিতা এবং সবকিছুর কেন্দ্রে যদি দুটি চরিত্র থেকে থাকে, একটি হলো শহীদ আবু সাইদ এবং আবরার হোসেন। সেই আবরার হত্যাকাণ্ডের দায় কি শিবিরেরও আছে কিনা, শিবির তার গুপ্ত রাজনীতির কারণে আবরার হত্যাকাণ্ডের দায়ে জড়িয়ে যেতে পারে কিনা, এই ধরনের একটি বিতর্ক সামনে চলে এসেছে। কেন সামনে চলে এসেছে? ওই যে বললাম, শিশির মনির 7 জন ছাত্রলীগের কর্মীর পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন। সেই প্রশ্নের হিসাব এখনো মেলেনি। নতুন যে হিসাব চলে এসেছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক, তারা প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন গেস্ট রুমে গুপ্ত শিবির কিভাবে তাদের উপর নির্যাতন চালাতো। সাধারণ ছাত্ররা কথা বলতে শুরু করেছে শিবির কি তার গুপ্ত রাজনীতির খেসারত দিতে যাচ্ছে কিনা। সাদিক অথবা ফরহাদ আমার ছোট ভাই, ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু তাদের যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির খেসারত সংগঠন হিসেবে ছাত্র শিবির দেওয়া অবসম্ভবই সামনে উঠে এসেছে কিনা, আসছে কিনা, সেটি বড় প্রশ্ন। সেই গল্প শোনাবো আপনাদেরকে শাহেদ আলম শোতে। তার আগ দিয়ে দুটি স্ট্যাটাস পড়ে শোনাই। মোমেন শাহেদ নামক জরুল হক হলের ছাত্র লিখেছেন ছবি দিয়ে। প্রথমেই ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা জহুরুল হক হল শিবিরের সুপ্রিম নেতা মোহাম্মদ হাসান আল বান্না ভাইকে দিয়ে শুরু করছি। আমার এখনো মনে আছে, একদিন গেস্ট রুমে আমাকে ডেকে সবার সামনে বান্না ভাই বলেছিল আমি নাকি ফুলার রোডে ছিনতাইয়ের মতন অপকর্ম করছি। গেস্ট রুম কালচার। তারপর কিছু হলেই এদিক সেদিক গিয়ে 5 মিনিটের মধ্যে ছবি তুলে আনবি। ঠিক কয়েকদিন পর আমায় বলে বান্না ভাই আমার গণরুমের বন্ধু হাসিবুর রহমানকে রুম থেকে টাঙ্ক, বেড সহ সবকিছু বের করে গোল চত্বরে ফেলায় দিতে। ওই দিন আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছিল, আমি আর হাসিব পাশাপাশি ঘুমাইতাম। ঠিক তার কয়দিন পর আরেক বন্ধু মোহাম্মদ সেলিমকেও একইভাবে বের করে দেওয়ার নেপথ্যে ছিল অ্যাক্টিভ ছাত্রলীগ থেকে শিবিরের বড় নেতা বনে যাওয়া বান্না ভাই। আরেকজনকে ট্যাগ করেছেন 5 আগস্ট সময় পরবর্তী আমাদের রুমে ওঠা নিয়েও মিথ্যা অপবাদ দিয়ে নোংরা রাজনীতি করেছে বান্না। ওইদিকে আরেক তাসলিম রুবায়েত ভাই আমার গেস্ট রুমের পেইন দিয়েছে ভালোই, তবে সব থেকে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমায় জিজ্ঞাসা করে তোর রাজনৈতিক মতাদর্শ কি। কি ভাই, ব্যাপারটা হাস্যকর না? নিচে ভাইদের আমলনামা দিয়ে দিচ্ছে, ছোট্ট পরিসরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। তো এই ছেলে জরুল হকালের যেই ছেলে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা রাজনীতিবিদ বান্না এখন বড় শিবিরের কর্ণধার হয়েছেন, গেস্ট রুমের নেতা হয়েছেন এবং আরেকজন তাসনিম রুবায়েতের কথা বলেছেন। সেইটা আবার এন্ডোর্স করছে যাকে নিয়ে লেখা হয়েছে, তার কথাগুলো একটু পড়ি। হাসিবুর রহমান লিখছেন জুলাই বিপ্লবের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অন্ধকার জগতের নাম ছিল গণরুম। গেস্ট রুম নামক কুপ্রথা ক্ষমতাসীন ছাত্রলীগ কৃত্রিম সংকট তৈরি করে নবাগত জুনিয়রদেরকে গণরুমে উঠাতো এবং রাজনৈতিক মিছিল মিটিং এ জোরপূর্বক অংশ করাতো। আর এটা পরিচালিত হতো চেইন অফ কমান্ডের মাধ্যমে। রাজনৈতিক মিছিল মিটিং এ অংশ না নিলে চলতো নিপীড়ন, এবং এই নিপীড়ন চালাতো নিচের ছবির মতো ডট ডট ডট, নাম উল্লেখ করেননি। যে আগে শিবির সদস্য হয়েও ছাত্রলীগের ছায়াতলে ছিল। সকাল থেকে শুরু হতো রাজনৈতিক মিছিল মিটিং দিয়ে। ক্ষেত্র বিশেষে ভাইটাল প্রোগ্রামের দিন ক্লাস পরীক্ষার জন্য ছুটি দেওয়া হতো না।
আর প্রোগ্রামে কোনো কারণে মিস দিলে রাত 8টার পর 12টা থেকে 1টা পর্যন্ত চলতো অমানসিক নির্যাতন, তারপর ঘুরতে পাঠাতো বাইরে, কখনো হাটের জেলের মতো দূরেও। আর এসব নির্যাতন মিলেমিশে করতো ছাত্রলীগ এবং ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থাকা গুপ্ত শিবির। এত নির্যাতনের পরেও দম্ভ ভরে এরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। আমি এক নাগাড়ে প্রোগ্রাম মিস করে দেওয়ার ফলে আমার বিছানা ট্যাঙ্ক বাইরে ফেলে দিয়েছিল, এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার দৈনিক রুটিন ছিল সব নিপীড়কদের কাছে। 5 আগস্টের পরে আমি সব মাফ করে দিয়েছিলাম, কারোর প্রতি ন্যূনতম বিদ্বেষ রাখিনি, কিন্তু এইসব নিপীড়ক সাবেক ছাত্রলীগের চেলা বর্তমানে শিবিরের হর্তাকর্তারা যে নোংরামি শুরু করেছে, তাই ওদের মুখোশ খোলা ছাড়া আর কোনো উপায় নেই। ভুক্তভোগী লিখছেন, শিবির এবং জামাতের 5 আগস্টের ভূমিকা নিয়ে আমরা কল্পকাহিনী দেখেছি। আল জাজিরা উঠে পড়ে লেগেছে শিবিরকে এস্টাবলিশ করার জন্য। শিবিরের ভূমিকা নিয়ে আমি এর আগে একটি প্রমাণ সহ দিয়ে বলেছিলাম যে জুলাইয়ে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধে ছাত্র দলের যে ভূমিকা, শিবিরের একটা ভিডিও মাঠে গ্রামগঞ্জে থেকে যদি আমার সামনে আসে আমি এটি নিয়ে কথা বলবো। একেবারে যে ভিডিও নেই তা না, অপপ্রলাপ হবে। সাদিক কাইম এবং অন্যান্যদের কিছু ছবি আমি দেখেছি যখন জুলাইয়ের আন্দোলন একেবারে শেষের দিকে, তখন তারা প্রকাশ্যে আসতে শুরু করেছে। কিন্তু সাদিক কাইম নিজেই তো জয় বাংলা স্লোগান দিয়েছেন অনেকবার। ছাত্র শিবিরের সভাপতি, দেখেননি সে ছবি? দেখুন। এই যখন লুঙ্গির তলে রাজনীতি, সাধারণ ছাত্ররা বলছে যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ওপর হল কালচারে যে নির্যাতন করেছিল, তখন ছাত্রলীগের পোস্টেড নেতা ফরহাদ ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল, বর্তমানে শিবিরের সভাপতি সাদিকের পরে। কোনোভাবে আবরার হত্যাকাণ্ডের মতো যেসব ঘটনা, গেস্টরুমের কালচার, ছাত্রদের চোখ উঠিয়ে নেওয়া, এর দায় কোনোভাবে ছাত্রলীগের বাইরে কিংবা ছাত্রলীগের যদি দায় থেকে থাকে, এই দায় কোনোভাবে গুপ্ত ছাত্রলীগ হিসেবে ভূমিকা পালন করে শিবির এটি দায় এড়াতে পারে কিনা কথা বলছেন শীর্ষ সমন্বয়করা। আব্দুল কাদেরের একটি পোস্ট, এনসিপির একজন শীর্ষ নেতা একই রকম অভিযোগ এনেছেন, সে দুটি আপনাদের পড়ে শোনাই। আরমান হুসাইন নামক এনসিপির কেন্দ্রীয় সংগঠন বলেছেন, অভিযোগ করেছেন যে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গুপ্ত শিবির জড়িত ছিল। খুবই মারাত্মক অভিযোগ, মারাত্মক অভিযোগ। 15 জুলাই যেদিন শিক্ষার্থীরা আহত হয়, এক মেয়েদের উপর নির্বিচারে লাঠিপেটা করা হয়, তারপরের দিনই মূলত ফুঁসে উঠেছিল ছাত্র সমাজ। সেই 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গুপ্ত শিবির জড়িত ছিল বলে অভিযোগ এনেছেন আরমান হোসেন। কি লিখেছেন তিনি? 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলাকে কেন্দ্র করে 222 জন আসামির বিরুদ্ধে 24 সালের 27-10 তারিখে শাহবাগ থানায় আমি নিজে মামলা দায়ের করি। মামলা দায়ের করার মাসখানেক পর শিবিরের একদম শীর্ষ স্থানীয় একজন নেতা আমার সাথে সরাসরি দেখা করে কয়েকজন আসামিকে মামলা হতে অব্যাহতি দেওয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলেন এবং তাদের নাম ডিটেলস পাঠান আমার কাছে। আমি পরবর্তীতে খোঁজ নিয়ে এসে আসামিদের পূর্বে শিবিরের সাথে সম্পৃক্ত থাকার তথ্য পাই। এছাড়া আমার মামলার একজন আসামি আমাকে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সে পূর্বে শিবিরের সাথেই সম্পৃক্ত ছিল বলে জানিয়ে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করে। এটি কে বলছেন? এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন। আরমান হোসেন শুধু না, কথা বলেছেন আব্দুল কাদের, সমন্বয়কদের 9 জন সমন্বয়কদের একজন। আব্দুল কাদের লিখছেন, আমরা ক্যাম্পাসে দেখেছি শিবিরের যে সকল ছেলেরা ছাত্রলীগে গুপ্ত আকারে প্রবেশ করত তারাই বেশি আগ্রাসী ছিল, ক্যাথলিক মোর দ্যান পোপ সাজার চেষ্টা করত, গেস্ট রুমে তারাই অনেকাংশে বেশি আক্রমণাত্মক থাকতো, নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য এসব কাজ করত। হলে হলে ছাত্র নির্যাতন, শিবির ত্যাগ দিয়ে নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রে এই শিবির থেকে আগত ছাত্রলীগরাই মূলত
সম্মুখ সারিতে থাকতো। অসংখ্য নজির আছে এমন, একদম থলের বিড়ালের মতো বেরিয়ে পড়ছে এইসব ঘটনা। এমনকি 15 আগস্ট ছাত্রলীগের হয়ে সাধারণ ছাত্রীদের উপর লাঠি পেটা নির্যাতন করার যে ভিডিও সামনে চলে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইসবের প্রশ্নের প্রেক্ষিতে ওই যে প্রশ্ন আমি যেটা করেছিলাম যে আবরার হত্যাকাণ্ড যদি বাংলাদেশের ছাত্র অঙ্গন ও শিক্ষাঙ্গনের অন্যতম আলোচিত ঘৃণিত হত্যাকাণ্ড হয়, সেই হত্যাকাণ্ডের দায়ে 25 জনের যে সাজা হলো আওয়ামী লীগের আমলে, তার মধ্যে 7 জনের পক্ষে দাঁড়িয়ে গেল শিশির মনির, শিবিরের সাবেক সভাপতি। তাদের যেন সাজানো হয় কেন? তাহলে 7 জন কি শিবিরের ছিল কিনা? আবরার ফাহাদের ভাই এই ধরনের একটি অভিযোগ সরাসরি না বললেও তিনি প্রশ্ন রেখেছেন, যেটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। আজকে যখন ছাত্রলীগের হেলমেট বাহিনীর অত্যাচারের কথা আমরা বলি, মধ্যযুগীয় বর্বর কথা, আওয়ামী জাহেলিয়াতের কথা, সেই আওয়ামী জাহেলিয়াতের দায় ছাত্রলীগের পোস্টেড ফরহাদ, আমাদের ছোট ভাই, আমার ছোট ভাই, আজকে শিবিরের সভাপতি, তার উপরে বর্তায় কিনা? সাদিক কায়েম যে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, যখন 2019 সালে 18 সালে আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, গণতন্ত্রের ভোটাধিকারের জন্য লড়ছি, তার দল ভোটাধিকারের জন্য লড়ছে, তখন সে বলছে শেখ হাসিনার হাত শক্ত করতে হবে। মুনাফিকের রাজনীতি, এটি নিয়ে অনেকবার কথা হয়েছে। আপনারা অনেকেই বলবেন যে জীবন বাঁচাতে তাদের এটি করা লাগছে। জীবন বাঁচাতে তো ছাত্র দল 4.5 শতাধিক ছাত্র দলের নেতাকর্মী নিহত হয়েছে শেখ হাসিনা শাসন আমলে। যুবদল, কৃষক দল এগুলো বাদ দিলাম, শুধু ছাত্র দলের মামলা হয়েছে হাজার হাজার। তারা তো রাজপথে, শিক্ষাঙ্গনে, তারা তো হলে থাকার সুযোগ পায়নি। তারা রিক্সা চালিয়েছে। কোনোদিন পরিচয় গোপন করে বলেছে কিনা যে আমি জয় বাংলার লোক? কোনোদিন আবরার হত্যাকাণ্ডের ঘটনার দায় তাদের উপর আসবে কিনা যে গেস্ট রুমে তারা পরিচয় লুকিয়ে শিবিরের লোকজন তারা অতিমাত্রায় ছাত্রদের উপর নির্যাতন করতো? কেননা তাদের যে শিবির, সেটা যেন লোকজন না বুঝতে পারে, পরিচয় লুকিয়ে, মোর দ্যান ক্যাথলিক। এইসব প্রশ্ন সামনে চলে এসেছে। এইসব সামনে চলে আসার মধ্য দিয়ে শিবিরের আগামী দিনের যে রাজনীতি, ভবিষ্যৎ, সেটি শঙ্কার মধ্যে পড়েছে। কেন শঙ্কার মধ্যে পড়েছে? দল হিসেবে বিএনপির প্রকাশ্যে বিরোধী অবস্থানে চলে গিয়েছে শিবির। শিবিরের বিরুদ্ধে প্রকাশ্যে ছাত্রদল মিছিল করছে ক্যাম্পাসে। বাকি ছিল তাদের অ্যালাই, ওই যে স্লোগান জামাত এনসিপি, 2 বোতলের 1 সিপি, সেই এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমন্বয়কদের, বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়করা প্রকাশ্যে অভিযোগ করছেন যে গেস্ট রুমের নির্যাতনে গুপ্ত শিবিরের ভূমিকা ছিল। এই গুপ্ত শিবির কারা? সাদেক, ফরহাদ কিংবা বর্তমান শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ কি গত 15টা বছর শিবিরের যেসব পোস্টেড কমিটি ছিল তার তালিকা প্রকাশ করবে কিনা? আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা, কুষ্টিয়া, সব জায়গায় যারা শিবিরের সভাপতি, সেক্রেটারি হিসেবে প্রকাশ করছে, তারা ইচ এন্ড এভরিওয়ান ছাত্রলীগের রাজনীতি করেছে, আওয়ামী লীগের রাজনীতি করেছে। এর হিস্সা কি দেওয়া লাগবে না শিবিরকে? শিবির যদি ছাত্রলীগের আমলে যখন মার খেয়েছে, তখন তারা মজলুম হিসেবে আমার সামনে, আপনার সামনে চিত্রিত হয়েছে। এখন যদি রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এই যে প্রত্যেকটা রাজনৈতিক হল দখল করে রেখেছে, প্রশাসন দখল করে রেখেছে, সাধারণ ছাত্রের নাম দিয়ে গুপ্ত থেকে তারা অন্যান্য অপরাপর ছাত্র সংগঠনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে রেখেছে, নিজেদের কন্ট্রোলে রেখেছে, এইগুলো কি ফুসে উঠবে কিনা? নতুন করে সংঘাতের জন্ম নেবে কিনা? জন্ম যদি নেয়, ছাত্র শিবিরকে বাঁচাতে কারা সামনে চলে আসবে? মুনাফেকদের পক্ষে তো সাধারণ মানুষও দাঁড়ানোর কথা না। শিবির এই মুনাফেকের রাজনীতি দিয়ে কি অর্জন করেছে গত 15টা বছরে? অনেকেই বলবেন শিবির মুনাফেকের রাজনীতির কারণে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। না, মুনাফেকের রাজনীতির কারণে পালিয়ে যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক নাহিদ ইসলাম, এনসিবির মুখ্য নেতা, তিনি স্পষ্ট করে বলেছেন যে শিবিরের ডিরেকশনে কোনো আন্দোলন হয়নি। শিবির সহযোগী ভূমিকার ছিল, যেটা ছাত্রদল ছিল, ছাত্র ফেডারেশন ছিল, সবাই মিথ্যাচার করেছে। শিবির সভাপতি সাদিক কায়েম এটাও বলেছেন। সেটি নিয়েই আজকের আলোচনা। শিবিরের এই গুপ্ত রাজনীতির ভবিষ্যৎ কি? শিবির এই যে গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের সাথে থেকে কালচার, হল কালচার, নির্যাতন, এগুলো দায় এড়াতে পারবে কিনা ভবিষ্যতে? আবরার হত্যার দায় এড়াতে পারে কিনা? শিশির মনিররা কেন আবরার হত্যার আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলেন? শিবির কেন গত 15 বছরে তার কমিটি প্রকাশ করছে না?
অনেক প্রশ্ন রেখে গেলাম, সাধারণ ছাত্রদের প্রশ্নটাই রেখে গেলাম শাহেদ আলম শোতে। আমার ব্যক্তিগত কোনো অবস্থান নেই এখানে। সবাইকে ধন্যবাদ।